কি আমরা যখন একটা বাক্য ঠিকঠাক মতো লিখি, ধরো আমি লিখলাম যে মেসি উইল প্লে টুডে, আশা তো করি আজকে তো মেসি খেলবে, তাই না? সো এই যে একটা সেন্টেন্সের মধ্যে আমি যখন তোমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করি যে বাবা সাবজেক্ট কোনটা, আমরা কিন্তু বুঝি না যে আপু আমি জানি না সাবজেক্ট কোনটা। তো এটাই আমরা শিখতেছি যে একটা বাক্যের সাবজেক্ট কোনটা, আর এইটুকু অংশ সাবজেক্ট হলে বাকি অংশটাকে আমরা কি বলি। হ্যাঁ, দেখো আমরা বলছি যে হি সিংস আ সং। হ্যাঁ, এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, শেষেই দেখলাম একটা সেন্টেন্স হি সিংস আ সং। একটা সেন্টেন্সে যার ব্যাপারে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। যার ব্যাপারে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর বাকি যা আমরা বলি সেটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট অথবা বিধেয়। যা বলতেছো প্রেডিকেট, আর যার ব্যাপারে বলছো সে হলো সাবজেক্ট, ঠিক আছে? প্রেডিকেটটা মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন হ্যান ত্যান সবকিছু নিয়ে গঠিত হতে পারে। আই ডোন্ট নো। আর সাবজেক্ট হয় হচ্ছে নাউন বা প্রোনাউন। সো আমরা যেটা বলেছিলাম মেসি উইল প্লে টুডে, মেসি উইল প্লে টুডে, এখানে তাহলে আমাদের সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্ট হলো মেসি, সাবজেক্ট। আর বাকি যা অংশ আছে যেটা আমরা মেসির ব্যাপারে বললাম যে আজকেও খেলবে, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রেডিকেট, তাই না? বুঝছো কাইন্ড অফ মডিফায়ার কি তানজিল? বিধেয় হচ্ছে প্রেডিকেট, সাবজেক্টের ব্যাপারে যা বলা হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে প্রেডিকেট। বুঝেছো? বুঝেছো? দেখো তো কাইন্ড অফ মডিফায়ার, হ্যাঁ এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নট রিয়েলি মডিফায়ার। মানে মডিফায়ার তো তারপর আস্তে আস্তে আমরা যখন আরো এক্সপ্লেন করি এটা কি ওটাকে কি বলে, বাট একদম বেসিক। হ্যাঁ, আই উইশ আই হ্যাড আ কার, আই উইশ, রাইট? সাবজেক্ট প্লাস বি ভার্ব। হুররা উই হ্যাভ রিচড দ্য রাউন্ড অফ 16। আমি ভালো করে বুঝি না, কি বোঝো না সাজিদ? মারিয়া, প্রেডিকেট মানে হলো যখন আমরা সাবজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন দেই। ধরো আমি মারিয়ার ব্যাপারে কথা বলছি যে মারিয়া ইজ আ গুড গার্ল, তাহলে এখানে আমি কার ব্যাপারে কথা বলছি? মারিয়ার ব্যাপারে কথা বলছি। তাহলে আমার মারিয়া হলো সাবজেক্ট, আর মারিয়ার ব্যাপারে কি কথা বলছি সেটা হলো আমার প্রেডিকেট। যার ব্যাপারে বলছি সে হলো সাবজেক্ট, আর যা বলছি তা হলো আমার প্রেডিকেট। ওকে, ঠিক আছে? দেখো তো এটা কি হবে? পোল কোয়েশ্চেন 2, সাবজেক্ট প্রেডিকেট শেষ হলে জাস্ট তোমরা যাতে বোঝো ভেঙে ভেঙে যে কি আছে, কেমনে কি করতে হবে। হ্যাঁ, বুঝেছি। ইয়াই, থ্যাংক ইউ সাজিদ, গুড। পড়লে সবাই বুঝে, কিন্তু সমস্যা কি জানো, আমরা হচ্ছি ওই যে আমার আম্মু বলে যে কিছু একটা খুঁজতে বললে আমরা কিছুক্ষণ ক্যান ক্যান করি, কই কই কই, তারপর আম্মুকে খুঁজে দিতে বলি। তা আমরা যেখানে খুঁজে পাই না, আম্মু কিন্তু একই জায়গাতেই পায়। এটা কেন? কারণ আমরা মনোযোগ দিয়ে খুঁজিই না। তো মনোযোগ দিলে এমনিই পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো হয়েছে আমাদের না পোল কোশ্চেন 1, এটা কেন দিচ্ছি 2? দেখো আমরা পড়ছি, এটা কিন্তু আমাদের ইয়েতে আসতে পারে যে আমরা একেবারে অ্যাডমিশন পর্যন্ত প্রিপারেশন একই সাথে নিয়ে নিচ্ছি, মানে যে টপিক থেকে যেরকম প্রশ্ন আসতে পারে। সো আমরা যদি একটু দেখি যেটা কি হতে পারে, দেখো তো অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম কি? এটা দেখো, এটা তো ফার্স্ট আমরা বলে ফেলছি। হাই ফাইভ, ভেরি গুড। পরেরটা, হোয়াট শি ডিড ইজ সো অবভিয়াস। এই বাক্যের শেষে কোন চিহ্নটা বসবে দেখো তো? হোয়াট শি ডিড ইজ সো অবভিয়াস, প্রশ্নটা দেখো, আপু হচ্ছে পোলটা লঞ্চ করে দিই। কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, সামিউল বলছে, রাফিয়া বলছে। দেখো কোয়েশ্চেন মার্ক তখনই বসে যখন হচ্ছে প্রশ্নটা একটা প্রশ্ন বোঝাচ্ছে এরকম হয়, মানে বাক্যটা একটা প্রশ্ন বোঝাচ্ছে। শুধু হোয়াট দেখলেই কিন্তু প্রশ্নবোধক ভেবে ফেলো না। হুম, তাওয়াসুম বলছে বি, সাজিদা বলছে বি। কোয়েশ্চেন মার্ক শুধু বলছে ও যা করেছে তা একদম করারই ছিল। আর এটা কি কোনো প্রশ্ন কিনা দেখো তো? এই মুসাব্বির, এক্সক্লেমেশন বানান হয়েছে? দেখে দেখে বানান ভুল করে, বানান ঠিক করো।
পাওয়া যায় সেটাকে আমরা হচ্ছে তোমার অবজেক্ট বলে। যেমন দেখো দে গেভ মি আ ফ্লাওয়ার ভেস, তাই না? দে গেভ মি আ ফ্লাওয়ার ভেস। এখানে দেখো কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? একটা ফ্লাওয়ার ভেস, মানে ফ্লাওয়ার ভেস মানে বুঝেছো? ফুলদানি। তাহলে এই যে কাকে বা কি এর অ্যান্সার পাইছো না? এই দুটাই হচ্ছে অবজেক্ট। কে মানে দে যেটা শুরুতে থাকে সেটাকে তো আমরা কি বলি? সাবজেক্ট বলি। তারা কে দিয়েছিল? সাবজেক্ট। গেভ এটা হলো আমার ভার্ব। দেখো বুঝেছো কিনা? যখন বস্তু বোঝায়। আচ্ছা, এখন আমরা যখনই অবজেক্টের কথা বলি তখন মাথায় প্রশ্ন চলে আসে, আপু অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট, এই প্রশ্ন মাথায় অনেক বেশি আসে না? এখানে দেখো তো কমপ্লিমেন্ট মানে কি, যেটা হলো পূর্ণ করে। ঠিক আছে, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পূর্ণ করে। ধরো আমরা একটা সেন্টেন্স দেখলাম, হি ইজ আ ডক্টর। হ্যাঁ, হি ইজ আ ডক্টর। আর এখানে আমরা একটা সেন্টেন্স যদি লিখি, না এটা না, আচ্ছা, আই ইট রাইস। দেখো ২ টা সেন্টেন্স লিখেছি। সো আ ডক্টর শেষ অংশ, এখানে রাইস শেষ অংশ। দেখো ভালো মতো খেয়াল করো, ডক্টর কিন্তু হি কেই নির্দেশ করছে। ডক্টর হি কে ইন্ডিকেট করতেছে না? সো ডক্টর যদি হি কে ইন্ডিকেট করে একই মানুষ, এইজন্য এটা হলো কমপ্লিমেন্ট। এটাও হচ্ছে কি করছে দেখো, ডক্টর আর হি মানে হি এর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তোমাকে। হি এর যে পরিচয় সেটা তোমাকে সম্পূর্ণ করছে, তাহলে হি ডক্টর হলো একটা কমপ্লিমেন্ট। কিন্তু রাইস আর আমি কি একই ব্যক্তি? আই আর রাইস তো সেম না, রাইস একটা বস্তু, আমি একজন মানুষ। তাহলে রাইস হলো আমার অবজেক্ট। আবার বলি, ধরো এই যে হি ইজ আ ডক্টর, এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ডক্টর ওর যে পরিচয়টা আছে এটা, আর মানে এই জিনিসটার এই অংশটা একই মানুষ, হি হচ্ছে ডক্টর। সো আমি শেষে যে অংশটুকু ব্যবহার করছি এটা হি কে কমপ্লিট করছে, কমপ্লিমেন্ট করছে, অর্থাৎ হি এর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কিন্তু ওখানে আমি যেটা লিখলাম, আই প্লে ফুটবল, এখানে ভার্বের পর আমি যেটা ব্যবহার করেছি সেখানে যদি খেয়াল করে দেখো এটা সম্পূর্ণরূপে ভিন্ন। ফুটবল একটা খেলা, আমি ফুটবল খেলি, তাহলে এটা মিলল না। এটা হলো একটা কি, আমার অবজেক্ট। এটা তোমার বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করছে, কিন্তু আমার ব্যাপারে তো আর এখানে আমাকে কমপ্লিমেন্ট করছে না, সম্পূর্ণ করছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হি এর পরিচয় সম্পূর্ণ করাতে এটা হলো আমার একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে? সো ওর মূলত কাজ কি জানো? সাবজেক্ট বা অবজেক্টের নিজস্ব পরিচয়, কোন একটা অবস্থা বা দোষগুণ সম্পূর্ণভাবে বোঝানোর জন্য এই শব্দটা আমরা ব্যবহার করি, সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। ঠিক আছে? এটা নতুন কোনো ওয়ার্ড দেয় না। ওই তোমার যেই সাবজেক্ট বা অবজেক্ট আছে সেটারই আরেকটা পরিচয়। ঠিক আছে? বুঝছো? দেখো তো বুঝেছো কিনা? মেহনাজ বলছে বুঝেছি। মেহনাজের নামটা তো সুন্দর। আমার কাজিনদের মধ্যে আমার একটা দূর সম্পর্কের কাজিন আছে। মানে দূর সম্পর্কের বলতে আম্মুর চাচাতো বোনের মেয়ে আছে। মাহানা, ওদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর আর কি বলছো? ম্যাম আমি বেশি ইংলিশ স্পেলিং পারি না, এখন আমি কি করতে পারি? মুসাব্বির, একটা বানান যখন একবার ভুল হয় তখন ওটা কেন ভুল হচ্ছে সেটা দেখবা। একই বানান বারবার ভুল করলে তুমি বোকা। ধরো আমার এক্সক্লামেটরি বানান ভুল হয়। হ্যাঁ, ম্যাথরি। হ্যাঁ, এটা বানানটা ভুল হয় ধরো। তাহলে আমি ভেঙে ভেঙে প্রথমে শিখবা এক্সক্লামেটরি, ভেঙে ভেঙে শিখলা 1 2 3 4 দিয়ে। তারপর যেটা করলা, এটা বারবার বারবার প্র্যাকটিস করলা, একবার দুইবার তিনবার চারবার লিখে প্র্যাকটিস করলা। তাও যদি ভুল করো, ধরো সি এর জায়গায় কে লিখলা, তুমি নিজেকে নিজে প্রশ্ন করবা যে আমি কোথায় ভুলটা করছি, সেকেন্ড টাইম সেটা মাথায় রাখবা। স্পেলিং ভুল হলে স্পেলিং কোথায় ভুল হচ্ছে সেটা একটু খেয়াল করলেই তো হয়ে যায়। আর কি বলছো? বুঝেছি। ম্যাডাম বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দেন। কোনটা বোঝোনি আহনাফ? আমি ভালো করে ইংরেজি বুঝি না এবং কঠিন ওয়ার্ড আসলে মাথা ঘুরে। ও আহারে মিসবা, এখন ঘুরে কি ঘুরে হচ্ছে সার্ফ এক্সেল, যে আমরা কি পাউডার যে গুলিয়ে যাব। বেশি বেশি প্র্যাকটিস করবা। এখানে আর কি বলবো আমি, বলো? মাথা ঘুরে। আমার ভুল হয়। পিডিএফ কোথায় পাবো? আচ্ছা আমরা অনেকেই নতুন আছি, আমাদের হচ্ছে কি হবে, ক্লাস শেষে ক্লাসের নিচেই দেখবা পিডিএফ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? যারা বলতেছো অর্থ কম বুঝি, কি করব? বেশি বেশি পড়বা। বেশি বেশি না পড়লে তুমি অর্থ শিখবা কিভাবে? তুমি বলো, এমন কোনো টোটনা আছে যে টোটনা মানে আমি তোমাকে খাওয়াবো, তুমি ওই ক্যাপসুল খেয়ে সকাল থেকে ফরফর করে ইংলিশে বলবা? না তো। So আমরা ওরকম কিছুই করা যায় না। যদি বলো যে আপু কিভাবে অনেক শব্দ শিখতে পারি, খবরের কাগজ পড়বা, ইংলিশ খবরের কাগজ পড়বা, ইংলিশ বই পড়বা। আপু পড়তে মন চায় না, তাহলে অ্যাটলিস্ট তোমার ফার্স্ট পেপার যে বইটা আছে ওইটা পড়ো। ওখানে প্রতিটা শব্দর উত্তর আমি সবসময় শব্দার্থ উপরে বা নিচে লিখে রাখি, আমি খাতায় লিখলে খুঁজে পাই না। তো আমি এটা করতাম, বাট অনেকে আবার খাতায় নোট করে, যেভাবে তোমার সুবিধা হয় তুমি সেভাবে লিখে রাখো। যত পড়বা তত ভোকাবুলারি জানবা, তত বানান শিখবা।
যত বানান প্র্যাকটিস করবা তত বানান ভুল কম হবে, তাই না? এভাবেই তো ভোকাবুলারি, এটাই তো তাসফিয়া নাকি আশফিয়া, বুঝেছো? আর শব্দের অর্থে জানার জন্য, সরি, শব্দের অর্থ বুঝতে পারার জন্য বেশি বেশি পড়তে হবে। এখন তুমি একটা সেন্টেন্স পড়লা, হি ইজ আ ডক্টর, তুমি এটার অর্থ আগে জানতা না, ধরো পরবর্তীতে যখন একই সেন্টেন্স আসবে তখন তো তুমি বুঝবাই। কেন বুঝলা? আগে পড়ছো দেখে জানছো। হ্যাঁ, নাই যদি পড়ো তাহলে কেমনে কি হবে বলো তো? আর এই যে যারা খুবই হতাশ টাইপের কমেন্ট করতেছো না, আমাকে দিয়ে কখনোই হবে না, তুমি কি জানো তুমি যে কথাটা বলো তোমার ব্রেইন সেই কথাটা বিশ্বাস করে। ধরো এখন তুমি যদি কন্টিনিউয়াসলি নিজেকে নিজে বোঝাতেই থাকো আমাকে দিয়ে হবে না, আমি পারি না, আমি খুবই মানে বোকা, আমাকে দিয়ে ইংলিশ হবে না, তাহলে তোমার ব্রেন ধরেই নিবে তুমি অটোমেটিক্যালি পারবা না। যেটা তুমি পারতা হাই হ্যালো তুমি সেটাও লিখতে পারবা না। সো এইসব হতাশ কথাবার্তা, মাত্র আমাদের ক্লাস শুরু, তাই না? আমরা মাত্র কলেজে ভর্তি হচ্ছি, মাত্র আমরা পড়াশোনা শুরু করছি, এখনই আমরা এগুলো যদি বলি তাহলে কিছু হলো? কথা বি কনফিডেন্ট যে আপু আমি চেষ্টা করব, একটু কম হয়তো পারি, একটু দুর্বলতা আছে, দুর্বলতা সবার আছে সব সাবজেক্টেই, একটু চেষ্টা করব, পারবো ইনশাল্লাহ। ওকে, পিডিএফ অ্যাপেই পেয়ে যাবা রুবায়েত, ক্লাসের পরে পিডিএফ পেয়ে যাবে। আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল, এখন দেখো এই যে শেষে যে অংশটুকু আছে ভার্বের পর অ্যান অ্যাপেল আর আই, আমরা কি একই জিনিস? আমি আর আপেল তো একই জিনিস নই। আর হি ইজ আ ডক্টর, ডক্টর আর হি, বা আমার কথা লিখি, শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার। হ্যাঁ, তাহলে টিচার আর শি একই জিনিস, তাহলে এটা হলো কি কমপ্লিমেন্ট আর এটা হলো আমাদের অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি? দেখো তো রেজাল্ট আসতেছে, দোয়া করবেন আমাদের সবার জন্য অবশ্যই, সাবিকুন নাহার দোয়া, আল্লাহ তোমাদের সবাইকে একটা অনেক ভালো রেজাল্ট দিক ইনশাল্লাহ, সবাইকে ইনশাল্লাহ। দেখো এখন আমরা ফ্রেজ দেখি, ফ্রেজ কোনটা, এগুলো এবার আমরা একটু সিরিয়াস টপিকে আসতেছি, এতক্ষণ আমাদের ফান অ্যান্ড গেমস, এবার একটু সিরিয়াস টপিকে আস্তে আস্তে আসতেছি। ফ্রেজ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে তোমার শব্দগুচ্ছ, মানে কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, যেটা আলাদা আলাদা ভাবে, ধরো এই যে অ্যাট লার্জ, ও একা তোমাকে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, কিন্তু ও যদি একটা বাক্যে বসে তাহলে বাক্যটাকেও সম্পূর্ণরূপে কোনো একটা অর্থ দিতে পারবে। হ্যাঁ, কি আছে দেখো, ফ্রেজ হচ্ছে একাধিক শব্দের সমষ্টি যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব জিনিসটা কি, কেউ কি আপুকে বলতে পারবা? বলো তো ফাইনাইট ভার্ব জিনিসটা কি? ধরো আপু একটা সেন্টেন্স লিখলাম, হি লাইকস টি, এখানে যে লাইকস আছে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? লাইকস টি, কিন্তু আমি হয়ে গেলে কি হবে, আই লাইক টি, ভার্বের সাথে যে এস বা ইএস আছে এটা কি হবে, সরে যাবে, মুছে যাবে। তাহলে এই যে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন হয়ে যায়। আবার যদি আমি দে লিখি, দে লাইক টি, দে এর সাথে কি আমি এস বাই এস দিব? দিব না তো, তাহলে এখানে দেখো আবার একরকম, আই ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তাহলে টেন্স পাস্ট বুঝাইছি, ইয়েস্টারডে আছে দেখে ওয়েন্ট হয়েছে। তখন আমরা কি করি, যে এই ভার্বটা কি হচ্ছে দেখো তোমার টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এখন আমরা বলছি যে যে এখানে দেখো ফ্রেজ যে শব্দ সমষ্টি সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এবং এটা কি করে আলাদা আলাদা ভাবে কোনো বাক্য গঠন করতে পারে না, কিন্তু একটা বাক্যের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বসে ও হচ্ছে তোমাকে একটা ফুল সেন্টেন্স গঠনের জন্য হেল্প করে। যেমন as soon as we saw a teacher we stood up, ক্লাসে টিচার আসলে আমরা সবাই দাঁড়িয়ে যাই না? টিচার আসতে না আসতেই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। সো as soon as we saw a teacher we stood up, as soon as আছে আমরা একসাথে লিখলাম, লিখে কি করলাম, তিনটা পাশাপাশি লিখলাম, এটা একটা ফ্রেজ। ওকে, এবং ফাইনাইট ভার্ব, এটা কি আমরা বুঝেছি? হ্যাঁ অবশ্যই। কে মহিউদ্দিন, দেখো তো বুঝেছি কিনা আমরা। আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করে সাজিদ, আজকে একটু বৃষ্টি হচ্ছে না, এই জন্য একটু ডিস্টার্ব করতেছে আর কি। ডিশ আজকে ডিস্টার্ব না করুক, খেলা আমরা সবাই ঠিকঠাক দেখতে পারি। হ্যাঁ, তোমাদেরকে বলেছি, তোমাদের সাথে যদি ক্লাস 10-এ দেখা হয়ে থাকে তাহলে বোধহয় বলেছি, ওই যে আমার বাসায় সৌদি আরবের সাথে যখন আর্জেন্টিনার ম্যাচ ছিল বাইরে গেছে, এখন দেখলেই খারাপ লাগে, সো ক্রিকেট বাদ, খুব মানে খুবই রেয়ারলি দেখি। লাস্ট মনে হয় অস্ট্রেলিয়ার সাথে খেলাটা দেখছিলাম, এখন তো জিম্বাবুয়ের সাথে পুরা গো হারা 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 হচ্ছে আমাদের। হ্যাঁ রাম, এটা একটা ফ্রেজ। অ্যাজ সুন অ্যাজ এর মানে কি, প্রার্থনা। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে করতে না করতেই, হতে না হতেই, বলতে না বলতেই, যে কোনো জিনিস এরকম বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। বলেছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড, মানে টিচার প্রবেশ করতে না করতেই আমরা হচ্ছে কি করলাম, উই স্টুড আপ। আহানাফ বুঝালাম, দেখো বুঝেছো কিনা। উই স্টুড আপ, আমরা দাঁড়ালাম, টিচার আসতে না আসতে আমরা দাঁড়িয়ে গেলাম। এখন অ্যাজ সুন অ্যাজ তিনটা ওয়ার্ড একসাথে হয়ে একটা ফ্রেজ, বুঝছো?
এখন থেকে কি প্যারাগ্রাফ মুখস্থ করা শুরু করব? না, কোনো মুখস্থ হবে না। মুনিয়া, আমি মুখস্থ করতে বলি না। কারণ আমি নিজে মুখস্থ করতে পারি না। মুখস্থ করবা না। রিডিং পড়বা ৩-৪ বার, তারপর নিজে লিখার চেষ্টা করবা। অনেক সময় আছে, ফ্রি হ্যান্ড রাইটিং করো, শিখো, নিজে, নিজে লিখো। মানে মুখস্থ কয়টা আমি মুখস্থ কয়টা করবা তুমি বলো? কয়টা করে তুমি শেষ করতে পারবা? আলিফা গেস করো। আচ্ছা, এখন আমরা আসি ক্লজে। হ্যাঁ, তো আমি আলিফার নামটা যেহেতু বললাম, আলিফার নামে লিখি। আলিফা ইজ আ গার্ল হু রিডস ইন হু রিডস ইন ক্লাস 11। আমাকে তোমরা বলো যে এখানে কয়টা সেন্টেন্স আপু লিখেছি বলো তো? এখানে যে লিখেছি কয়টা সেন্টেন্স লিখেছি বলো তো? একজন লিখেছে একটা, একজন লিখেছে দুইটা, একজন লিখেছে 1.5। একটা বা দুইটা বুঝলাম, 1.5 কেমনে হয়? আচ্ছা, এখানে আমাদের সেন্টেন্স হচ্ছে একটা, কারণ ফুল স্টপ কয়টা? একটা। আমরা জানি আমাদের বাক্যে ফুল স্টপ একটা হলে সেন্টেন্সও একটা। মাঝখানে যে আমরা কমা দিয়ে বিভক্ত করলাম বা ভাগ করলাম, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ক্লজ। মাঝখানে যে আমরা কমা দিয়ে বিভক্ত করলাম, এই ভাগ ভাগ অংশকে আমরা বলি হচ্ছে ক্লজ। ঠিক আছে? ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ অর্থাৎ একটা বাক্যের অংশ। একটা সেন্টেন্সের পার্টকে আমরা হচ্ছে ক্লজ বলি, বাক্যাংশ বলি। সো আলিফা ইজ এ গার্ল হু রিডস ইন ক্লাস 11। এখানে একটা ফুল স্টপ, সো এটা হলো একটা একটাই সেন্টেন্স, ফুল স্টপ একটা। এই যে ভাগ করলাম, এটাকে আমরা বলি ক্লজ। ক্লজের বাংলা কি? বাক্যাংশ। এই ক্লজটা হলো আমার ৩ প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। ঠিক আছে? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। এখন আমরা একই সাথে শিখে ফেলবো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটটা। প্রিন্সিপালের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। বুঝছো? মেইন ক্লজ। তার মানে বুঝতেই পারছি প্রিন্সিপাল সে হচ্ছে প্রধান। এখানে আপু যে সেন্টেন্সটা লিখেছি, আলিফা ইজ এ গার্ল হু রিডস ইন ক্লাস 10। তো ধরো ধরো দাঁড়া, এটা মুছে দিই, ফ্রেশ লাগবে। আমি হচ্ছি এইটুকু অংশ মুছে দিলাম। হু রিডস ইন ক্লাস 11, শুধু আলিফা ইজ আ গার্ল আছে। হ্যাঁ, শুধু আলিফা ইজ আ গার্ল আছে। এটা কি তোমাকে কোনো অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? কথা বুঝে অ্যান্সার দিও। কি বলছি আমরা? আলিফা ইজ এ গার্ল, আলিফা একটা মেয়ে। এটা কি কোনো অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? শাহেদ, আপুকে আগে অ্যান্সারটা দাও তো, কি বলছি? তামান্না বলছে দিচ্ছে, সামিউল বলছে দিচ্ছে, ফারিহা বলছে দিচ্ছে, মুর্শিদা বলছে দিচ্ছে, আবির। ভেরি গুড। ওর কারো কোনো হেল্প লাগে না, ও একা একাই অর্থ দিতে পারে। ওই হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, কারো উপর নির্ভর করে নাও। ঠিক আছে? কারো উপর নির্ভর, স্বনির্ভর একটা ক্লজ। কারণ অর্থ প্রকাশের জন্য ওর কারো উপর নির্ভর করার দরকার হয় না। তাহলে এই যে এই অংশটা আছে, এখন যদি আমি আলিফা ইজ এ গার্ল মুছে দেই, হু রিডস ইন ক্লাস 11, এটা কি একা একা কোনো অর্থ দিতে পারবে? যে ক্লাস 11-এ পড়ে? পারবে না তো। সো ও হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। যে হচ্ছে তোমার স্বাধীন না, পরাধীন। অর্থ প্রকাশের জন্য যে হচ্ছে তোমার প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, তাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? তাহলে এটা কি বলছি? প্রিন্সিপাল কোনটা? যার কারো হেল্প লাগে না। সাবঅর্ডিনেট কোনটা? যার হেল্প লাগে। তাহলে আপু কোঅর্ডিনেট কোনটা? কোঅর্ডিনেটে আমরা একটু পরে আসতেছি। সাবঅর্ডিনেটে আরেকটা জিনিস খেয়াল রাখবা। সাবঅর্ডিনেট ক্লজের মাঝে এই যে হু আছে, হু, এটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেই কনজাংশন গুলো দিয়ে সাবঅর্ডিনেটিং ক্লজ শুরু হয়, কনজাংশন মানে বোঝো তো, যেগুলো কানেক্ট করে অ্যান্ড, বাট, সো, হ্যান ত্যান। হ্যাঁ, সো এই যে কনজাংশন গুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর আর আচ্ছা, কোঅর্ডিনেটেডটা পরে। এখন এটা বোঝো, এই যে হু আছে, হুকে আমরা কি বলছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন। ডব্লিউএইচ এর সবগুলো আর দ্যাট, এগুলো সব হলো আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো বুঝেছো কিনা? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা ক্লজের কোনটা হবে? দো হি ইজ পোর, তুমি বলো যদিও সে গরিব, এটা তো একা একা অর্থ দিতে পারে না। আবার একটা সামনে দো আছে আব্দুর, যেটা হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দো হি ইজ পোর
এটা হলো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আর হি ইজ অনেস্ট, এই অংশটুকু তো একা একা অর্থ দিতেই পারে। হি ইজ অনেস্ট, সে হলো সৎ, তাহলে এটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। বুঝেছো? অনেকে লিখেছে জি, ইয়েই, থ্যাংক ইউ। ওকে, এখন আমাদের বাকি আছে কোঅর্ডিনেট, বাট আমরা একটু ডিটেলসে দেখি। এই যে ক্লজ আমরা কাকে বলছে, ৩ প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। প্রিন্সিপালটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে, যে ক্লজে একটি সাবজেক্ট, যেমন ফাতিমা টেকস কেয়ার অফ হার মাদার। সাবজেক্ট একটা, মানে কিউট। প্রিন্সিপাল ক্লজ অনেক ইজি এবং কিউট, কারো হেল্প লাগে না। টেকস একটা ভার্ব, একটা অবজেক্ট, শেষ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেখানে আমরা বলেছি ২ টা ক্লজ থাকে, মানে একের অধিক ক্লজ থাকে এবং একটা আরেকটার উপর নির্ভরশীল এমন থাকে। মিহান, উল্টাপাল্টা কমেন্ট করো না বাবা। ও ABCD GF লিখে যাচ্ছে। আমরা কি বাচ্চা? 6 এ পড়ি? কলেজে উঠে গেছি না? এখন এগুলা করে? আচ্ছা, এখন দেখো আ when I am poor এটার প্রিন্সিপাল ক্লজ কোনটা? তোমাদের সেন্টেন্স কমপ্লিটই না। when I'm poor এটা কেমন কি হইলো? শেষ করো সেন্টেন্স। যে যখন আমি গরিব, when I'm poor এটা কি? when I'm always poor. সো একই থাকলে ২ টা ভিন্ন, ভিন্ন ক্লজ থাকলে কি হয়? কিচ্ছু হয় না। একটা সেন্টেন্স হয় দীপ। এই যে আমরা যে একটু আগে শিখলাম, ওখানে তো একটা বাক্যেই ২ টা ক্লজ ছিল। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আ হোয়াইট বাস। আ হোয়াইট বাস মানে কি? এই যে আপু বললাম সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, কি আছে? সেগুলো হচ্ছে আমরা এখানে সব লিখে দিয়েছি। কোঅর্ডিনেট ক্লজ এখনো বুঝাইনি বাবা। কোঅর্ডিনেট ক্লজ বুঝাবো। না, তানজিল করে না। সাবিকুন নাহার বলছে when I was poor I was happy। তাহলে তুমি বলো when I was poor যখন আমি গরিব ছিলাম, এটা কি একা, একা কোনো অর্থ দিচ্ছে? তাহলে এটা হলো আমার সাবঅর্ডিনেট। আর I was happy এটা কি বলছে? যে আমি খুশি ছিলাম। সো এটা তো অর্থ দিচ্ছে, এটা প্রিন্সিপাল ক্লজ। এগুলা কি কার ম্যাম? আমি জানি না তো কি গাড়ি। কিন্তু জাস্ট এটা দেখো। ওই যে তোমরা আ আ ম্যাথে শিখছো না? কি সাগরে লবণ আছে, সাইন, তারপরে লম্ব বাই আছে, অতিভুজ, হ্যাঁ? ট্যারা লম্বা ভূত, এরকম শিখছো না? ট্যান ইজ ইকুয়ালস টু লম্বা, লম্ব বাই ভূমি। তা আমরা এগুলা কেন বলতাম? যে জাস্ট মনে রাখার সুবিধার্থে। এরকম এখানে হচ্ছে আমরা কি করব? যে হোয়াইট বাস এটা মনে রাখলে আমরা আর কি এগুলা মনে থাকবে। কি বলে এই কি, কি আছে এগুলা মনে থাকবে। বুঝছো? বাবা ফ্যান বয়েজ আসবো। বিশ্বাস করো আমি ইনশাআল্লাহ আল্লাহ জীবিত রাখলে আজকেই শেখাবো। একটু ওয়েট করো না। এটা দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নিছো আশা করি। সো এখানে আমরা সাবঅর্ডিনেট বলতে দেখো I had a green pen which is lost। আমার একটা সবুজ রঙের কলম ছিল যেটা হারায় গেছে। সো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে which অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এবং আমরা আরো কি দেখতে পাচ্ছি? ২ টা ক্লজ। এই যে একটা, এই যে একটা। একটা আরেকটার উপর নির্ভরশীল। তাহলে চোখ বন্ধ করে এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? এখন আমরা আসি কোঅর্ডিনেটে, যেটার জন্য তোমরা কান্নাকাটি করতেছো যে কি ব্যাপার? কোঅর্ডিনেট শিখায় না কেন? কোঅর্ডিনেট যখন মানে সবচেয়ে কিউটেস্ট, বুঝছো? অনেক কিউট একটা ক্লজ। যেই ক্লজটা কি করে? ফ্যান বয়েজ এটা মানে সেটাই হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লজ। ফ্যান বয়েজ মানে কি? এফ তে ফর, এ তে অ্যান্ড তে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, আর অ্যাস তে সো। সো এই যে ফ্যান বয়েজটা আছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। কোঅর্ডিনেট ক্লজ এই ফ্যান বয়েজ দ্বারা যুক্ত যখন হয়, তখন উভয় পাশের ক্লজই হচ্ছে তোমার কোঅর্ডিনেট হয়ে যায়। একটু আগে যেমন একপাশে সাবঅর্ডিনেট, একপাশে প্রিন্সিপাল, কিন্তু এখানে কি ২ টাই কোঅর্ডিনেট হয়ে যায়। I wanted to go out but it was raining। তুমি যদি খেয়াল করে দেখো এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। ২ টা যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এখন ২ টাই হচ্ছে আমার কোঅর্ডিনেট ক্লজ। দেখো বুঝছো কিনা? মনিরুল বলছে আপনার জীবন কাহিনী শুনতে চাই। কি জীবন কাহিনী? আচ্ছা, রূপবাদ বলছে বাট কি সাবঅর্ডিনেটিং? না বাবা। হোয়াইট বাস, বাসের বিতে তো বাট বোঝায় না। বাট হচ্ছে ফ্যান বয়েতে। বাসের বিতে বোঝায় বিসাইডস। প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? প্রিপোজিশন হচ্ছে যেটা তোমার কোনো লোকেশন বোঝায়, যে দ্য পেন ইজ অন দ্য টপ অফ মাই হ্যান্ড। ঠিক আছে? দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবল। তো অন, ইন, আউট, উইথ এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর কনজাংশন হচ্ছে যেটা করে সেন্টেন্সের মাঝে বসে বসে দুইটাকে কানেক্ট করায় দেয়। ওকে? আচ্ছা, বুঝছে এই। ওকে, তারপর আমরা আসি আমাদের ওই যে অর্থ অনুসারে আমরা বাক্য পড়ে ফেলছিলাম ৫ প্রকার। হ্যাঁ? এখন আমরা দেখব গঠনগতভাবে বাক্য হলো তোমার ৩ প্রকার। গঠন মানে কি? যে বাক্যটা কিভাবে গঠিত হয়েছে স্ট্রাকচার ওয়াইজ। হ্যাঁ?
ওই যে ছোটবেলায় না বড়বেলায় তো পড়ছো মনে হয়। বাংলা সেকেন্ড পেপারে পড়ছো না? সরল, জটিল, যৌগিক। আমার বাংলাতে খুবই কম মার্কস আসতো। আমি ব্যাকরণে খুবই পচা ছিলাম। তবে যারা বাংলা ব্যাকরণে খুব ভালো, তাদের জন্য আমার মনে হয় ইংলিশ গ্রামার পুরো পানি ভাত। মানে তোমরা গুলায় খেয়ে ফেলতে পারবে, এত সহজ লাগবে। ঘুরে ফিরে মোটামুটি একই জিনিসই। সো এই যে সরল, জটিল, যৌগিক আমরা জানি যখন আমরা গঠনগতভাবে বাক্যর কথা বলতে যাই, তখন সেটা হচ্ছে তোমার একটা কি বলে? সেটা ৩ প্রকার। সরল, জটিল, যৌগিক। ইংলিশে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে? তো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যাচ্ছি। বাট আমি দেখলাম মিনওয়াইল তোমরা না অনেক প্রশ্ন করেছো যে, "আপু স্পোকেন ইংলিশে ভালো করব কিভাবে?" মানে ইংরেজি তো লিখতে পারি, পড়তে পারি, কিন্তু ইংরেজি তো ওভাবে বলতে পারি না। হ্যাঁ? তো আজকে আপু কিন্তু তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। হয়তো যারা আগে আপুর সাথে আছো ক্লাসে 9-10 এ ছিলা বা হচ্ছে আমি জানি না আগে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে কিনা, তারা জানো। বাট যারা জানো না আজকে কিন্তু আমরা শেয়ার করব। হ্যাঁ? বোথ আমরা ইয়েতে ব্যবহার করি সাজ্জাদ, ফ্যানবয়েতে। এই যে মাহমুদা বলছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ বাট আই কান্ট স্পিক ইন ইংলিশ। ওইটাই আপু শেয়ার করবো। আগেটা একটু ফলো করি আমরা। অলরাইট। তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আসতেছি। স্ট্রাকচার ওয়াইজ যে সেন্টেন্স ৩ প্রকার। একটু আগে যে প্রিন্সিপাল ক্লজ পড়ছো না? প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজটাই হচ্ছে তোমার কি? সিম্পল সেন্টেন্স। কেন? একটাই প্রিন্সিপাল ক্লজ, যেমন দ্য বয় ইজ প্লেইং ফুটবল। একটাই সাবজেক্ট, একটাই অবজেক্ট, একটাই ভার্ব। এটা কি হবে? ফাইনাইট ভার্ব একটাই। এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? তারপর আমরা চলে আসতেছি হচ্ছে সিম্পল এর পর কোনটা আছে? কমপ্লেক্স আছে। একটু আগে সাবঅর্ডিনেটিং শিখেছো না? ওটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স আকারে প্রকাশ করি কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল। খেয়াল করে দেখো, আই নো দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল। ক্লজ কয়টা আছে? আপু ২ টা ক্লজ আছে। হ্যাঁ? যুক্ত আছে কি দিয়ে? WH দিয়ে। WH একটু আগে আমরা কি শিখেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাই না? WH আমরা একটু কি শিখেছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে I know the boy who is playing football, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। দেখো না এটা বুঝছো কিনা? হ্যাঁ, নুসরাত বলছে ২ টা। একটু দেখো না বুঝেছো কিনা? এখানে দেখো ২ টা ক্লজ ছিল। ২ টা ক্লজের মধ্যে I know the boy এটা একটা ক্লজ, who is playing football এটা আরেকটা ক্লজ। তাহলে I know the boy আর হচ্ছে playing football ২ টা আমরা আলাদা, আলাদা করলাম। প্রথমটা একটার একটার সাথে নির্ভরশীল। এড হইছে কি দিয়ে? হু দিয়ে। ওই যে একটু আগে আমরা যে করলাম আ সাবঅর্ডিনেট ক্লজ ওটাই তো। তো দেখো না বুঝেছো কিনা? I know the boy হয় নাকি I know a boy হয়? ২ টাই হয়। I know a boy মানে তুমি নির্দিষ্টভাবে বলছো যে আমি একটা ছেলেকে চিনি, ও হচ্ছে এটা। আর I know the boy একটা র‍্যান্ডম বলছো। ঠিক আছে? হোয়াইট বাসের চার্টটা আরেকবার দেখান। দেখাচ্ছি, তবে এগুলো না তোমরা সবাই পেয়েই যাবা। ক্লাস শেষ হওয়ার সাথে, সাথে তোমরা এটার স্লাইড পেয়ে যাবা। আদর বলছে বুঝতে পারছি। এই নোট করার অ্যান্ড পড়ার কোনো টাইমই দিচ্ছেন না। সাইফ নোট কেন এখন করতে হবে? ক্লাস ওয়ার্ক করে রাখো। এখন তুমি বুঝো। তুমি তো বাসায় নিজে, নিজে নোট করতেই পারবা। যেটা হয়তো একা, একা হবে না সেটা হচ্ছে আপু থাকলে তোমাকে পড়াতে হেল্প করতে পারছি। মানে তুমি একা, একা কেমনে হেল্প করবা? মানে আসছো তো বোঝার জন্যই। আর পড়ার বলতে কি স্লাইড পড়ার, স্লাইড তো আপু পড়েই দিচ্ছি। তাহলে আর কি বলো? ওই যে মাইশা কোত্থেকে আসছে অসাধারণ। ওকে। স্ক্রিনশট নিছো মনে হয় না? নাকি আমি সামনে চলে আসলাম? নাও তো। তাবাস্সুম বলছে, "আপু তুমি বাসায় যাও কখন?" তাবাস্সুম একেক দিন একেক সময় যাই। আচ্ছা। এখন এটা দেখো এটা কি হবে? এই যে এই কোয়েশ্চেন গুলো একটু মজার। এখান থেকে একটু দেখতে পারবো যে কয়টা ভুল করো, কয়টা ঠিকঠাক দাও। প্রশ্নটা পড়ো, আপু হচ্ছে লঞ্চ করে দেয়। এটা 4 নাম্বার। আমি সবসময় প্রেফার করি যে আমরা যখন ক্লাস করছি অবশ্যই ক্লাসে যা পড়ানো হচ্ছে টুকিটাকি লিখবো। ফাস্ট।
সো বি আর সি এর মধ্যে যেকোনো একটা হতো, যেহেতু এই ২ টা পাস্টে আছে। কিন্তু ওর ক্ষুধা লাগছে দেখে ও মার্কেটে যাওয়ার চেয়ে স্যান্ডউইচ খেলো, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? সেন্টেন্সটা বেশি যাচ্ছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হলো এখানে অপশন সি। আরিফা বুঝেছো? যারা হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো ভেরি গুড। একটু ভেবে চিন্তে তারপর আমরা উত্তর দিব। বি কেন হলো না? বি আর সি এর মধ্যে তুমি দেখো, ওর ক্ষুধা লেগেছিল তাই ও একটা স্যান্ডউইচ খেলো। এটা তো বেশি হচ্ছে না? যাচ্ছে না মার্কেটে যাওয়ার চেয়ে? বুঝছো? থ্যাংক ইউ সাদিয়া। আবির বলছে একটা কথা বলি, বলো আবির। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? ওই যে ফ্যান বয়েজ দিয়ে যে সেন্টেন্স গুলো যুক্ত সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। ফ্যান বয়েজ, আপুকে বলো তো ফ্যান বয়েজ আমরা মাত্র শিখলাম কোনটায় কি? এই আমার হয়েছে, তাস্কিয়া বলতেছি এই নাইস। বলো ফ্যান বয়েজ এর কোনটা কি বলো তো? এফ তে কি আমরা মাত্র শিখলাম না? এফ তে হচ্ছে ফর, এ তে হচ্ছে অ্যান্ড, এন তে হচ্ছে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো। যখন আমরা কি দেখি ফ্যান বয়েজ দিয়ে কোনো একটা কি করি সেন্টেন্স যুক্ত করি, তখন সেটাকে আমরা কম্পাউন্ড বলি। দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি। দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ ভেরি হ্যাপি আরেকটা প্রিন্সিপাল ক্লজ, একটা আরেকটার সাথে যুক্ত হয়েছে ফ্যান বয়েজের এ দ্বারা, যুক্ত হয়ে পুরোটা কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে ক্লজ গুলো যদি একসাথে করি তাহলে এটা কোঅর্ডিনেট ক্লজ, এবং আর সেন্টেন্স অনুযায়ী এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন কি হ্যাঁ প্রার্থনা, কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ডে হয়। আপনি কোন টিম? আমি আর্জেন্টিনা বাবা, বুঝতেছো না? জন্ম থেকে আমি রাইট অ্যান্সার দিয়েছি, তুমি একবারও আই এম সো সরি তাসলিমা, তুমি রাইট অ্যান্সার দিয়েছো, হাই ফাইভ, ভেরি গুড। বাট সবসময় তো সবার নাম পড়া যায় না, তাই না? আচ্ছা দেখো তো এটা বুঝেছি কিনা। জাস্ট আমরা যে কোঅর্ডিনেট ক্লজ লিখলাম সেটাই হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। বোর্ডে টিউটরটাকে ফানি লাগে যে টিউটরটাকে কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, জিসান বলছে বিরতি দেন, আর একটু আছে বাবা, এই যে মজা তো, পোল কোশ্চেন তো মজা। গাইস এটা দেখো লাস্ট পোল কোশ্চেন, এটা কি হবে দেখো তো, একটু বুঝে শুনে অ্যান্সার দাও। আম সো ওয়ারি হয় না, আম সো ওয়ারিড, বাট ওয়াই আর ইউ ওয়ারিড? আউট অফ মানে কি, মানে বাইরে? থিঙ্ক আউট অফ দ্য বক্স মানে মানে একটু বাইরেও চিন্তা, আশেপাশে দেখে সব ভেবে চিন্তা করতে বলছে। ওকে গাইস টাইমস আপ, যেহেতু আমি বলার আগেই হচ্ছে সবাই অ্যান্সার দিয়ে দিছে, সো ওয়াও। ওকে আমাদের অ্যান্সার হচ্ছে কম্পাউন্ড, ভেরি গুড গাইস। সবার আগে অ্যান্সার দিয়েছে আবিদ, তারপর তীর্থ আসতেছি। বাট আমাদের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন কার্ড অপরচুনিটি চলছে। এটা কি দেখো, এই যে একটা কুল এডুট্যাব আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটা র্যাফেল ড্র হবে। তো এই র্যাফেল ড্রর মধ্যে লাকি যে দুজন উইনার থাকবে তাদের জন্য কিন্তু এডুট্যাবটা দিয়ে দেওয়া হবে। এখন আপু এটার এলিজিবল হওয়ার জন্য আমাদের কি করতে হবে? যে কোনো একটা কোর্স তোমার পারচেজ করতে হবে ফুল ইয়ারে একসাথে, লাগে ইনস্টলমেন্টে না, হ্যাঁ আমরা একসাথে এটা কিনে ফেলতে হবে। তাহলে তোমার নাম চলে আসবে লিস্টে, এবং সেখান থেকে লটারির থ্রুতে যে কোনো দুইজনকে এই এডু ট্যাবটা গিফট করা হবে। ঠিক আছে, বুঝেছো? দেখো তো এটা বুঝতেছি কিনা। সো যারা লিখছো যে আমি ভর্তি হয়েছি সম্পূর্ণ কোর্সে সারা বছরের জন্য, তাহলে তোমাদের নামটা তো এনলিস্টেড হয়ে গেল, আমরা এলিজিবল হয়ে গেলাম। তাহলে ইনশাল্লাহ কি হবে, যখন ড্র হবে তখন আমাদের মধ্যে যে কোনো দুজন ট্যাবটা পেয়ে যাবে। সো এটা অনেক কুল। এখন আমরা যেটা করতে পারি, নিজে তো জানলাম, আমার যে ফ্রেন্ডসরা শিক্ষতা আছে ওদেরকেও জানাই, শিক্ষতা নাই ওদেরকেও বলে ফেলি। আরেকবার বলেন, আরেকবার আমরা কি বলছি, যে ধরো আমাদের একটা গোল্ডেন কার্ড অপরচুনিটি আছে। গোল্ডেন কার্ড অপরচুনিটি মানেটা কি? এই যে একটা এডু ট্যাব দেখতে পাচ্ছ না, এডু ট্যাবের অ্যাড আমরা দেখেছি না, যে ট্যাবের মধ্যে আমরা ক্লাস করতে পারবো ফোনের চেয়ে বড়। তো আমরা এটা গিফট হিসেবে পেতে পারি। কিভাবে পেতে পারি?
আমরা যদি শিখর কোনো একটা কোর্সে ফুল বছরের জন্য ভর্তি হয়ে যাই, সারা বছরের জন্য একসঙ্গে, ইনস্টলমেন্টে না মানে সম্পূর্ণ পেমেন্ট একসাথে যদি করে দেই, তাহলে আমাদের নামটা এলিজিবল হবে এবং আমাদের নাম ড্রয়ে লটারির মাধ্যমে যেকোনো ২ জন এই চমৎকার একটা গিফট আমরা পেয়ে যাব। ঠিক আছে? রাফিদ বলতেছে আজকে আপনার টিম হারবে। আর্জেন্টিনা ১, ইজিপ্ট ২। রাফিদ কিপ ড্রিমিং মেবি। আচ্ছা, এখন দেখো তোমরা অনেকেই লিখেছো যে, "আপু আমি হচ্ছে ইংরেজি পড়তে পারি, ইংরেজি লিখতে পারি। কিন্তু আমি যখন ইংরেজি বলতে যাই, তখন হচ্ছে আমার একটু সমস্যা হয়।" তাই না? আমাদের স্পোকেন ইংলিশে মোটামুটি আমরা একটু আটকে যাই, কথা বলার সময় ঘাবড়ে যাই। তো এটার কারণ কি এমন হতে পারে যে, তুমি কম জানো, আমি বেশি জানি? বা আমি কম জানি, তুমি বেশি জানো? না তো। এটা তো এমন না, তাই না? সো গ্যামলার চ্যালেঞ্জে আমরা কি করি? কথা বলা প্র্যাকটিস করি। একটা মানুষ তখনই অনেক বেশি ভালো পারে যখন সে হচ্ছে প্র্যাকটিস করে। আরেকটা মানুষ তখনই বেশি আমতা, আমতা করে বা পারে না যখন সে হচ্ছে তোমার কম প্র্যাকটিস করে। পুরো স্পোকেন ইংলিশের ব্যাপারটা যেকোনো জিনিসই লাইফে প্র্যাকটিসের উপর। তুমি যত যেকোনো জিনিস চেষ্টা করবা, অনুশীলন করবা, তুমি সেটা তত দ্রুত পারবা, তত ভালো পারবা। সেইম ভাবে তোমার গ্যাবলাব অর্থাৎ স্পোকেন ইংলিশ যত বেশি তুমি মুখ দিয়ে বলবা বা মুখ দিয়ে কথা বের হবে তোমার জড়তা তত কমে যাবে। তুমি বাংলায় কথা না বললে বাংলাতে কথা বলাও ভুলে যাবা। ঠিক আছে? সো আমি চাই আমরা এই যে কলেজে উঠলাম, আল্লাহ যদি জীবিত রাখেন আমাদের অনেক প্রেজেন্টেশন থাকবে। আমরা তারপর ভার্সিটি লাইফে চলে যাবো ইনশাআল্লাহ। সো এই পর্যায়গুলোর মধ্যে এখন কিন্তু হাই টাইম যে আমরা ইংরেজিটা সুস্পষ্টভাবে বলতে পারি। যদি বলতেই ইংরেজি না পারি তাহলে তো কেমনে হইল? মানে ইংলিশ বলতে আটকে যাচ্ছি, পরের ব্যাপারে তো আরো অনেক পরে। সো এইজন্য আপু একটা সেগমেন্টের আয়োজন করেছি যেটা হলো গ্যাব ল্যাব চ্যালেঞ্জ। গ্যাব ল্যাব এটা কোনো অর্থ নেই, আমার কাছে কিউট লাগছে। আমরা এটা কি করব? আমাদের ফোনটা হাতে নিব, হ্যাঁ? ফোনটা হাতে নিব। একটা ভিডিও করব। কিসের ভিডিও? যেই টপিক আপু দিয়ে দিব সেটার উপর একটা ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট একটা ভিডিও সেলফি ক্যামেরায় করলাম বা কাউকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও, একটা ভিডিও করব। সেই ভিডিওটা শিখো শিখবো জিতবো গ্রুপে আপলোড করে দিব। শিখো শিখবো জিতবোতে যারা এড নাই, ফেসবুকে সার্চ করো শিখবো জিতবো। আমি যদি ভুল না করি একটু দেখে বলি দাঁড়াও মেম্বার কয়জন? মানে ভুলভাল গ্রুপে এড হয়েও না তারপর মন খারাপ করে যে আপু আমার পোস্ট অ্যাপ্রুভ হয় নাই। 553 কে মেম্বার্স, হ্যাঁ? এটাতে আমরা এড হয়ে যাব। এড হয়ে আমরা আমাদের এই যে ভিডিওটা আছে সেটা আমরা পোস্ট করে দিব। পোস্টের উপরে আমরা এটা লিখব হ্যাশট্যাগ ইংলিশের ভয় হবে জয়, গ্যাবলাব চ্যালেঞ্জ, তোমার নাম, ক্লাস আর টপিক। ঠিক আছে? এটা আমরা এভাবে দিব। এখন তোমার যদি মনে হয় যে আপু আমি আমার চেহারা দেখাবো না, দেখাও না। ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দেখাও। কোনো সমস্যা নাই। তুমি গ্রুপে গো থ্রু করলেই দেখবা অনেকে অনেক সুন্দর করে প্রেজেন্টেশন লাইক পাওয়ার পয়েন্ট স্লাইডস বানায় দেয়। কেউ আমাকে তার বাসার ওই যে বাইরে আ প্রকৃতি দেখাতে, দেখাতে ভিডিও করে। যারা চেহারা দেখায় তারা অনেক সুন্দর করে ফোনটা একটা পাশে রেখে ভিডিও করে। তুমি যখন একটা গ্রুপে ভিডিও দিচ্ছ, তুমি কিন্তু তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করছো। আমি কিন্তু তোমার স্কুলের নাম জানতাম না বা তোমার স্কুলের কাউকে চিনি না, তোমাকে চিনি। সো তুমি যখন একটা ভিডিও দিচ্ছ, তখন তুমি মেক সিওর করো যে একটা প্রেজেন্টেশনের মতোই দিচ্ছ। আমরা ফাইজলামি সূচক ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেই। আমরা কোনো ফিল্টার থাকে না স্পাইডারম্যান, ভূত এগুলা খুব বাজে কাজ। এগুলো আমরা না করি। এই যে ভিডিওগুলা তুমি আপলোড করবা ১ মাস পর তুমি তোমার ১ম ভিডিওর সাথে ১০ নাম্বার ভিডিও মিলায়া দেখো। তুমি নিজেই বুঝবা যে তোমার কত উন্নতি হয়েছে। ট্রাস্ট মি তুমি নিজে মিলিও। আমি তো কোনো হেল্পই করছি না। আমি জাস্ট চেক করব তোমার ভিডিও। যেহেতু তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সো তোমার ভিডিও থ্রুতে আমার তোমার সাথে পরিচয় হবে। বাট এতটুকুই। আমি কিন্তু তোমাকে কোনো হেল্প করছি না। তোমার হেল্প তুমি নিজেকে নিজেই করছো। প্র্যাকটিস করছো, ইউ আর গেটিং বেটার। সো যখন তুমি হচ্ছে আপলোড করবা, তুমি নিজেই ১০ দিন আগের ভিডিও দেখবা আর ১০ দিন পরেরটা দেখবা, তুমি নিজেই বুঝবা। ওকে? আজকে আপু যে টপিকটা সিলেক্ট করেছি, "দ্য প্লেয়ার হু উইল অলওয়েজ ইন্সপায়ার মি।" অনেকে বলতেছে যে, "আপু নেইমার খেলুক আর না খেলুক, আমার সবসময় ওকে ভালো লাগবে। ও আমাকে অনেক ইন্সপায়ার করছে।" রোনালদোর ক্ষেত্রে সেইম, হল্যান্ডের ক্ষেত্রে সেইম, মেসির ক্ষেত্রে সেইম। এখন যেহেতু ফুটবল চলতেছে, আমি ভাবলাম যে আমরা ফুটবলারদের নিয়ে করি। বাট একজন লিখেছে যে ও খেলা খুব একটা দেখে না। তোমার যাকে ভালো লাগে, তুমি কোনো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এনিওয়ান। ঠিক আছে? যাকে নিয়ে লিখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহমিনা তোমার কথাই বললাম। তুমি দাও K-pop আইডল। হ্যাঁ, দাও। তো বিশাল ক্লাসেও তোমরা এত নাইসলি সবাই পার্টিসিপেট